কখনো কি ভেবে দেখেছেন যে জীবনের আসল সাফল্য মানে ভালো সম্পর্ক, মনের শান্তি, কাজের উন্নতি এগুলো হয়তো মাত্র কয়েকটা সহজ অভ্যাসের উপর নির্ভর করে? ইন্টারেস্টিং পয়েন্ট। কোনো ক্ষণস্থায়ী টিপস বা ট্রিক্স নয়, বরং কিছু একেবারে মৌলিক নীতি। হ্যাঁ, যেগুলো সময়ের সাথে সাথেও টিকে থাকে। ঠিক, আমাদের হাতে স্টিভেন কোভির ওই বিখ্যাত বইটা আছে, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। তো আজ আমরা এর গভীরে একটু ডুব দেব, দেখব এর মূল নির্যাসটা কি। অবশ্যই। বইটার প্রভাব তো অসাধারণ। মানে 4 কোটি কপির বেশি বিক্রি, 50টারও বেশি ভাষায় অনুবাদ। কিন্তু এর কারণ শুধু তত্ত্বকথা নয়, আসলে এর প্রায়োগিক দিকটা খুব শক্তিশালী। ঠিক। কবি শুরুতেই একটা জরুরি ধারণা দেন, পরিবর্তনটা আসতে হবে ভেতর থেকে বাইরের দিকে, মানে ইনসাইড আউট। হ্যাঁ, এই ইনসাইড আউট ব্যাপারটা, মানে বাইরের সাফল্য বা আচরণ বদলানোর আগে নিজের ভেতরটা, নিজের চরিত্র, মূল্যবোধ এগুলো ঠিক করতে হবে। একদম। প্রায়ই আমরা বাইরের পরিস্থিতি বা অন্য কাউকে দোষ দিই, তাই না? বা হয়তো তাড়াহুড়ো করে কোনো সলিউশন খুঁজি। কিন্তু কবি বলছেন আসল বদলটা শুরু হয় নিজের দৃষ্টিভঙ্গি বা প্যারাডাইম পাল্টানো দিয়ে। ঠিক, ওই ট্রাফিক জ্যামের উদাহরণটা যেমন। হ্যাঁ, ওটা দারুণ। একই জ্যামে দুজন মানুষ একদম অন্যরকম আচরণ করতে পারে। একজন হয়তো রেগে যাচ্ছে, হর্ন বাজাচ্ছে, অন্যজন হয়তো শান্তভাবে গান শুনছে বা কিছু ভাবছে। পরিস্থিতি কিন্তু একই, পার্থক্যটা হলো তাদের ভেতরের ওই কি বলে প্রোগ্রামিং বা প্যারাডাইমে। এই প্যারাডাইম শিফট বা দৃষ্টিভঙ্গি বদলের ধারণাটা কিন্তু খুবই পাওয়ারফুল। এটা শুধু একটু অন্যভাবে ভাবা নয়, পৃথিবীকে দেখার মূল ফ্রেমওয়ার্কটাই বদলে ফেলা। অনেকে শুধু বাইরের আচরণটা পাল্টাতে চায়, কিন্তু ভেতরের বিশ্বাসটা একই থেকে যায়। কবি বলছেন এই ধরনের পরিবর্তন আসলে টেকে না। মানে গোড়াটা ঠিক না করলে আগায় লাভ নেই। অনেকটা সেরকমই। যদি কেউ মনে মনে নিজেকে ব্যর্থ ভাবে, সে যত কৌশলী শিখুক, ওই গভীরের বিশ্বাসটা তাকে টেনে ধরবেই। কাজটা করতে হবে ওই বিশ্বাসটা নিয়েই। আর এখানেই তো আসছে কবির প্রথম অভ্যাসটা, সক্রিয় হন বা বি প্রোঅ্যাক্টিভ। হ্যাঁ, এটাকে তো উনি বাকি সব অভ্যাসা ফাউন্ডেশন বলেছেন। একদম। এর মানে হলো জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেওয়া, পরিস্থিতির দাস না হয়ে নিজের প্রতিক্রিয়া নিজে বেছে নেওয়া। কবির ওই কথাটা তো দারুণ, আপনি পরিস্থিতির সৃষ্টি নন, আপনি আপনার সিদ্ধান্তের সৃষ্টি। খুবই সত্যি। এই প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ, সক্রিয় আর প্রতিক্রিয়াশীল, এই দুটোর তফাৎটা বোঝা খুব জরুরি। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? দেখুন, রিঅ্যাক্টিভ লোকেরা বাইরের ঘটনায় খুব সহজে প্রভাবিত হয়। তাদের কথায় কেমন একটা অসহায়তার সুর থাকে। যেমন আমার কিচ্ছু করার নেই, বা ও আমাকে রাগিয়ে দিল, বা পরিস্থিতিটাই এরকম। এখানে সব দায় যেন আইরের কিছুর ওপর। বুঝতে পারছি। অন্যদিকে প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় মানুষরা তাদের প্রতিক্রিয়াটা বেছে নেয়। কিসের ভিত্তিতে? তাদের নিজেদের মূল্যবোধের ভিত্তিতে। আচ্ছা। তারা হয়তো বলবে, আচ্ছা দেখি তো কি করা যায়, বা আমি শান্ত থাকার চেষ্টা করব, বা এখানে অন্য কোনো উপায় আছে কি। ভাষার মধ্যেই একটা কন্ট্রোল বোঝা যায়, তাই না? হ্যাঁ, এটা দায়িত্ববোধ আছে। তার মানে এই না যে তাদের রাগ হয় না বা কষ্ট হয় না। না না, তা নয়, অবশ্যই হয়। কিন্তু তারা ঘটনা আর তাদের প্রতিক্রিয়ার মাঝে একটা ছোট্ট স্পেস তৈরি করতে পারে, একটা ফাঁক। আর ওই ফাঁকেই তারা সিদ্ধান্তটা নেয়। ঠিক, ওই ফাঁকে তারা তাদের বেছে নেওয়ার স্বাধীনতাটা ব্যবহার করে। এটা কিন্তু একটা মস্ত বড় শক্তি। এটা বোঝানোর জন্য কবি একটা মডেল ব্যবহার করেছিলেন না, ওই যে বৃত্তের? হ্যাঁ, সার্কেল অফ ইনফ্লুয়েন্স আর সার্কেল অফ কনসার্ন, মানে প্রভাবের বৃত্ত আর উদ্বেগের বৃত্ত। এটা একটু ব্যাখ্যা করবেন? দেখুন, আমাদের সবারই একটা উদ্বেগের বৃত্ত আছে। এর মধ্যে সেই সব জিনিস পড়ে যা নিয়ে আমরা চিন্তিত, কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন ধরুন দেশের অর্থনীতি বা আবহাওয়া বা অন্য লোক কি ভাবছে। একদম, বিশ্ব রাজনীতি, অন্যের আচরণ, এসবই উদ্বেগের বৃত্তে। আর প্রভাবের বৃত্ত? প্রভাবের বৃত্তটা এর ভেতরে। এখানে থাকে সেই সব জিনিস যা আমরা সত্যি সত্যি বদলাতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমাদের নিজেদের চিন্তা, আমাদের কথা, কাজ। হ্যাঁ, আমাদের শেখা, আমাদের অভ্যাস, আমাদের ব্যবহার। প্রোঅ্যাক্টিভ লোকেরা তাদের বেশিরভাগ সময় আর শক্তি খরচ করে এই প্রভাবের বৃত্তে, যা তারা বদলাতে পারবে সেদিকেই ফোকাস করে। আচ্ছা, আর রিঅ্যাক্টিভ লোকেরা? তারা বেশি মনোযোগ দেয় উদ্বেগের বৃত্তে, যা তাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অভিযোগ করে, হতাশ হয়। ফলে কি হয় জানেন? কি?
তাদের প্রভাবের বৃত্তটা আরও ছোট হয়ে আসে, কারণ তারা শক্তি নষ্ট করছে এমন জায়গায় যেখানে তাদের কিছু করার নেই। আর প্রোঅ্যাক্টিভ লোকরা যেহেতু প্রভাবের বৃত্তে কাজ করে, তাদের দক্ষতা বাড়ে, সম্পর্ক ভালো হয়। তাদের প্রভাবের বৃত্তটা বাড়তে থাকে। ঠিক ধরেছেন। ধরুন একজন ম্যানেজার টিমের পারফরম্যান্স নিয়ে চিন্তিত। এটা তার উদ্বেগের কারণ। টিমের পারফরম্যান্স হয়তো ভালো হবে। এটাই তাহলে প্রথম অভ্যাসের মূল কথা। হ্যাঁ, পরিস্থিতি যাই হোক না কেন, নিজের প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতা আমাদের হাতে আছে। এই ক্ষমতাটাই স্বাধীনতা। আর এই ক্ষমতা ব্যবহার করার জন্য সচেতন চেষ্টা দরকার। নিজের কথার দিকে খেয়াল রাখা, কোনো ঘটনার পর একটু থামা। ঠিক, একটু ভেবে দেখা যে আমি কিভাবে রিয়্যাক্ট করব। এটাই প্রোঅ্যাক্টিভ হওয়ার শুরু। তাহলে যদি এক কথায় বলি, প্রথম অভ্যাসটা হলো নিজের জীবনের ড্রাইভিং সিটে বসা, তাই তো? পরিস্থিতি বা অনুভূতি যাই হোক, নিজের ভ্যালিউজ অনুযায়ী পথ বেছে নেওয়া। এই পছন্দগুলোই আসলে আমাদের গড়ে তোলে। একদম। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় আলোচনার শেষে ভাবার জন্য। বলুন। আমরা তো বলছি প্রভাবের বৃত্তে ফোকাস করতে, কিন্তু সবসময় যদি শুধু নিজেরটুকু নিয়েই থাকি, তাহলে কি আমরা বৃহত্তর সমস্যাগুলো, যেগুলো হয়তো উদ্বেগের বৃত্তে পড়ে, যেমন সামাজিক বা পরিবেশগত সমস্যা, সেগুলো থেকে দূরে সরে যাব না? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে নিজের বৃত্তে কাজ করতে গিয়ে কি বড় ছবিটা হারিয়ে ফেলব? হ্যাঁ, অথবা অন্যভাবে বললে, ব্যক্তিগত সক্রিয়তা কি ধীরে ধীরে ওই বৃহত্তর উদ্বেগের বৃত্তকেও প্রভাবিত করতে পারে? নিজের ছোট ছোট পরিবর্তন কি শেষ পর্যন্ত একটা বড় পরিবর্তন আনে? এটা একটা ভাবনার বিষয়। সত্যিই ভাবনার বিষয়। আচ্ছা, এই প্রশ্নটা নিয়েই তাহলে আজকের মতো শেষ করি। পরের বার আমরা দ্বিতীয় অভ্যাসটা নিয়ে কথা বলবো। শেষটা মনে রেখে শুরু করুন। হ্যাঁ, বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড। দেখা যাক ওটা আমাদের লক্ষ্য ঠিক করতে কিভাবে সাহায্য করে।